আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আশা করি সবাই তোমরা ভালো আছো, সবাই সহি সালামতে আছো এবং সবাই বাসায় অবস্থান করতেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদের আলোর উপরে একটা পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে বলেছিলাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদেরকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এবং সেই সাথে আমাদের থাকবে কি সংকটন সম্পর্কে একটা ধারণা। সো প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা পড়েছিলাম আলোর প্রতিসরণ সম্পর্কে। আজকে আমরা জানবো কি তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমি আশা করি তোমরা অলরেডি খাতা কলম নিয়ে বসে গেছো, বোঝার জন্য মনোযোগ দিচ্ছ। সো আমরা একটু খেয়াল করি শিক্ষার্থীরা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হলে প্রথম যে বিষয়টা তোমাকে খুবই গুরুত্ব সহকারে নিতে হবে সেটা হলো দুইটা মাধ্যম থাকতে হবে। এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য কয়টা মাধ্যম লাগবে? আমার দুটি মাধ্যম লাগবে, একটা হচ্ছে ঘন আর একটা হচ্ছে আমার কি হালকা। সো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি একটু খেয়াল করি চিত্রে, এটা হচ্ছে আমার ঘন মাধ্যম। আমরা গত ক্লাসে কিন্তু দেখেছিলাম ঘন মাধ্যম হালকা মাধ্যম নিয়ে। সো তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, এটা হচ্ছে আমার কি মাধ্যম? ঘন মাধ্যম। সো শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাকে অভিলম্ব। আমরা গত ক্লাসে কিন্তু অভিলম্ব সম্পর্ক পড়েছিলাম যে অভিলম্ব কি থাকবে, বিভেদ তল অবশ্যই বিভেদ তলের উপরে থাকবে এবং তারা কি করবে, একই সমতলে অবস্থান করবে। সো ঘন মাধ্যম আমরা নামটা লিখে নিই, এটা হলো ঘন মাধ্যম, আর এটা হচ্ছে আমার কি মাধ্যম? হালকা মাধ্যম। প্রিয় শিক্ষার্থী, অনেক মনোযোগ সহকারে দেখবে, কারণ এটা আমি কিন্তু একটু জটিল এবং আবার সহজও বলতে পারবো। আমি বোঝার কথা বলেছিলাম, যদি তোমরা বোঝো তাহলে এটা সহজ হবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে একটু খেয়াল করো, আমরা বলেছিলাম কয়টা মাধ্যম লাগবে? দুইটা মাধ্যম, একটা হচ্ছে ঘন আর একটা হলো আমার কি হালকা মাধ্যম। তো আমরা বলেছিলাম, আমরা একটু নাম দিয়ে দিই, এটা হচ্ছে এম, এটা হলো আমার কি এম প্রাইম, এটা হচ্ছে এন, আর এটা হলো আমার কি এন প্রাইম। আমরা বলেছিলাম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হলে ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি কোথায় যেতে হবে? হালকা মাধ্যমে যেতে হবে। তো ঘন মাধ্যম থেকে যদি আলোক রশ্মি হালকা মাধ্যমে যায়, একটু ভালোভাবে খেয়াল করবে, ঘন মাধ্যমে যে কোণটা আমরা দেখতে পাচ্ছি, এই কোণটাকে আমরা কি কোণ বলি? বলেছিলাম যে আলোক রশ্মি যদি আপতিত হয় তাহলে এই কোণটাকে আমরা বলবো আপতন কোণ, যাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? আই দ্বারা। এবং এটা কি করেছে? অভিলম্ব এবং বিভেদ তলের সংযোগ স্থলের যে বিন্দু, যাকে আমরা বলে থাকি কি বিন্দু? আপতন বিন্দু। তাহলে সেই আপতন বিন্দুতে কি হয়ে গিয়েছে? আপতিত হয়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো তো, প্রতিসরণের নিয়মে আমি কি বলেছিলাম? ঘন মাধ্যমে যে কোণ আমরা পাবো, হালকা মাধ্যমে যদি আলোক রশ্মিটা প্রতিসরিত হয় তাহলে সেই কোণটা কি হবে? অলরেডি তোমরা বলে ফেলেছো, সেই কোণটা কি হবে? একটু বড় হবে। তাহলে এখানে কি হয়ে গেল? একটু বড় হয়ে গেল, এবং এই কোণটাকে আমরা বলি কি কোণ? প্রতিসরণ কোণ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই রশ্মিটার নাম দিয়ে দিলাম, এই রশ্মিটা হচ্ছে আমার কি সাপোজ পি। পি থেকে একটা রশ্মি যখন তোমার কি করলো, আপতন বিন্দুতে আপতিত হলো, সেই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমরা কি ও। তার মানে পি ও আপতিত রশ্মি, এর জন্য আমি যেই রশ্মিটা পাচ্ছি তাকে আমরা বলেছি কি প্রতিসরিত রশ্মি। তার নাম দিয়ে দিলাম, যেহেতু এটা পি, এটার নাম দিলাম আমরা কি পি প্রাইম। তার মানে ও পি প্রাইম হচ্ছে আমার প্রতিসরিত রশ্মি। তাহলে এখানে আমরা দেখছি, এই যে এখানে আমরা আপতন কোণটা পেলাম আই, আর এখানে যে আমরা প্রতিসরণ কোণটা পেলাম আর। তোমরা একটু খেয়াল করে দেখো, এই আই এবং আর এর মধ্যে একটা সম্পর্ক কি? আই দেখতে বলো কি ছোট, আর আর দেখতে কি বড়। দ্যাট মিন্স ঘন থেকে হালকাতে যাওয়ার কারণে আপতন কোণের মানটা কি হয়ে গেছে? ছোট, আর প্রতিসরণ কোণের মানটা কি হয়ে গেছে? বড়। এবার আমরা আরেকটু দেখি, এই যে আপতন কোণটা আমরা পেলাম, আপতন কোণ থেকে একটু কোণ যদি আমরা বাড়িয়ে দেই তাহলে কি ঘটবে? আমরা যদি একটু বাড়িয়ে দেই, সাপোজ যে রশ্মিটা আমরা নিলাম, সেই রশ্মিটার নাম দিলাম কি কিউ, কারণ পি কিউ। এই পি কিউ রশ্মির জন্য যে আমার আপতন কোণটা হচ্ছে সেটা কোনটা? এটা না? আমি যে বড় করে ডাকটা দিলাম, তাহলে কিউ রশ্মির জন্য আপতন কোণ হচ্ছে কি বড়টা। তাহলে এর জন্য আমার প্রতিসরণ কোণটা কি একটু বেড়ে যাবে না? তো আমরা দিয়ে দিলাম, এর জন্য যে কোণটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি আমার এইটা। দ্যাট মিন্স যে প্রতিসরণ কোণটা পাচ্ছি সেটা হয়ে গেল কত ডিগ্রি? দেখে মনে হচ্ছে 90 ডিগ্রি। দ্যাট মিন্স 90 ডিগ্রি মানে কি? এটা কি করছে? ও এম প্রাইম বরাবর চলে গেছে।
দ্যাট মিন্স বিপরীত তল ঘেঁষে চলে গেছে। যদি বিপরীত তল ঘেঁষে চলে যায় তাহলে এখানে কোণের মানটা হচ্ছে আমার কি 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যে কোণের জন্য প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি পেলাম, এই কোণটাকে আমরা বলতে পারি কি কোণ এটা বলতো? কিউ ও এন প্রাইম। কিউ ও এন প্রাইম, এই কোণটাকে আমরা বলে থাকি সংকট কোণ। দ্যাট মিন্স আলোক রশ্মি যখন একটা ঘন মাধ্যম থেকে স্বচ্ছ মাধ্যম, দ্যাট মিন্স হালকা মাধ্যমের দিকে যেতে থাকে, তখন কি হয়? আপতন কোণের মান ঘন মাধ্যমে যদি আমি ধীরে ধীরে বাড়াতে থাকি, প্রতিসরণ কোণের মানটা কি হয়? আরো বেশি করে বাড়তে থাকে। এবং আপতন কোণের একটা নির্দিষ্ট কোণের জন্য প্রতিসরণ কোণের মানটা কি হয়ে যায়? 90 ডিগ্রি হয়ে যায়। আপতন কোণের যে মানটার জন্য, যে কোণের জন্য প্রতিসরণ কোণ আমরা 90 ডিগ্রি পাচ্ছি, সেই কোণটাকে আমরা কি কোণ বলে থাকি? সংকট কোণ। আমরা কি বললাম? সংকট কোণ। এই সংকট কোণের আরেকটা নাম হচ্ছে ক্রান্তি কোণ। সংকট কোণের আরেকটা নাম কি? ক্রান্তি কোণ। দ্যাট মিন্স আমি সংকট কোণকে লিখতে পারি কি কোণ? ক্রান্তি কোণ। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করবে, আমরা সংকট কোণ না বলে তোমাদেরকে কিন্তু বলতেই পারি ক্রান্তি কোণ কাকে বলে। এই ক্রান্তি কোণের ইংলিশ যদি আমরা বলি, এটাকে আমরা বলতে থাকি কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। কি বলতে পারি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সো প্রিয় শিক্ষার্থী, অলরেডি কিন্তু আমরা জেনে গেছি ক্রান্তি কোণ কি। তো একটু খেয়াল করে দেখো, আমার কিন্তু এখনো আপতন কোণের জন্য অনেকটুকু অ্যাঙ্গেল বাদ আছে, বাট প্রতিসরণ কোণের জন্য কি কোনো অ্যাঙ্গেল বাদ আছে? আশা করি তোমরা বলে ফেলেছো নেই। তো এখন আমি কি করব? যদি সংকট কোণের থেকে আমি কোণের পরিমাণটা, আপতন কোণের মানটা আরেকটু বাড়িয়ে দেই, তাহলে কি করবে? কোশ্চেনটা হচ্ছে সংকট কোণের থেকে যদি আমরা কি করে দেই? আপতন কোণের মানটা আরেকটু বাড়িয়ে দেই, দ্যাট মিন্স এতটুকু করে দিলাম, আর এই আপতিত রশ্মির নাম দিলাম আমরা আর। তো যদি আমরা সংকট কোণের থেকে আপতন কোণের মানটা আরেকটু বাড়িয়ে দেই, তোমরা খেয়াল করে দেখো প্রতিসরণ কোণের 90 ডিগ্রি কিন্তু থাকে, এর থেকে বেশি থাকে না। দ্যাট মিন্স প্রতিসরণ কোণ কিন্তু আর হাতে নেই। তাহলে কি ঘটবে? বলা হয়েছে সংকট কোণের থেকে আপতন কোণের মান যদি আমরা সামান্য একটু বাড়িয়ে দেই, তাহলে প্রতিসরিত হওয়ার জন্য কোনো অ্যাঙ্গেল বাকি না থাকে, সে কোথায় ফিরে আসবে? ঠিক যে মাধ্যম থেকে আলোক রশ্মিটা আমার প্রবেশ করেছে, ওই মাধ্যমেই সে ফিরে আসবে। দ্যাট মিন্স ঘন মাধ্যম থেকে গিয়েছিল, সে কি করলো? ঘন মাধ্যমেই ফিরে আসলো। এই যে আমরা আলো চললো, আলো চলার যে নিয়মটা আমরা এখানে দেখলাম, আলো চলার যে ঘটনাটা আমরা দেখলাম, এই সম্পূর্ণ ঘটনাটাকে আমরা বলতে পারি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। প্রিয় শিক্ষার্থী, এখানে যে ঘটনাটা তুমি দেখতে পারলে, এই সম্পূর্ণ ঘটনাকে আমি কি বলতে পারি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কি বললাম? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটু মনোযোগ দিয়ে খেয়াল করো, পরীক্ষায় যে জিনিসটা আসতে পারে সংকট কোণ কাকে বলে, শিক্ষার্থী আসতে পারে আপতন কোণ কাকে বলে, আসতে পারে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে। তারপরে তোমার এখান থেকে আসতে পারে এমসিকিউ এর জন্য যে সংকট কোণের মান যদি আমি 30 ডিগ্রি বলি, এখানে যে কোণটা আমি আছে আমি কি নাম মান দিয়েছি? দেইনি। আমি বললাম সংকট কোণের মান 30 ডিগ্রি, তাহলে তোমরা বলো তো প্রতিসরণ কোণ কত হবে? মনে রাখবে, সংকট কোণের মান যাই দেওয়া থাক না কেন, সংকট কোণের মান যাই দেওয়া থাক না কেন, প্রতিসরণ কোণ সর্বদাই 90 ডিগ্রি। সংকট কোণের মান যাই দেওয়া থাক না কেন, প্রতিসরণ কোণের মান সর্বদাই কি হবে? 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, আশা করি তোমাদের যে কোনো পরীক্ষায় আসতে পারে। সো আমরা আরেকটু খেয়াল করি এখানে আসলে কি আছে আর বিষয়। এইবার তোমার বিষয়টা হচ্ছে এরকম, এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ঘটলো, এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার কিছু রুলস কিন্তু অবশ্যই ফলো করেছে। দ্যাট মিন্স পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, তার জন্য কিছু শর্ত আছে। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার শর্ত হচ্ছে কয়টা? 2টা। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার শর্ত কয়টা? 2টা। নাম্বার 1, যে আলোক রশ্মিটা আমরা এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে ফেলেছি, অবশ্যই সেটা হতে হবে ঘন থেকে হালকা। আলোক রশ্মিকে অবশ্যই কি করতে হবে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ফেলতে হবে। এটা নাম্বার 1 কন্ডিশন। নাম্বার 2, আপতন কোণের মানটা, অর্থাৎ ঘন মাধ্যমের যে আপতন কোণটা পাবো, ঘন মাধ্যমের আপতন কোণ অবশ্যই সংকট কোণের থেকে বড় হতে হবে। ঘন মাধ্যমের আপতন কোণ অবশ্যই কি হতে হবে?
সংকট কোণের থেকে বড় হতে হবে। আর সেই হিসেবে কন্ডিশনটাকে আমরা গাণিতিক ভাবে লিখতে পারি, ঘন মাধ্যমের আপতন কোণ যাকে আমরা সাপোজ প্রকাশ করলাম কি দ্বারা, আই দ্বারা। ঘন মাধ্যমের আপতন কোণকে আমি কি দ্বারা প্রকাশ করলাম, সাপোজ আই। এই আপতন কোণের মানটা অবশ্যই গ্রেটার দ্যান হতে হবে তার থেকে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সি, থিটা সি দিয়েছি, সিটা আসছে কি থেকে, ক্রিটিক্যাল থেকে, থিটা হলো আমার সাপোজ এখানে অ্যাঙ্গেল হিসেবে প্রকাশ করেছি। তো এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মানে হচ্ছে ক্রান্তি কোণ, মানে হচ্ছে কি কোণ, সংকট কোণ। তাহলে আপতন কোণের মানটা অবশ্যই ক্রান্তি কোণের থেকে কি হইতে হবে, বড় হইতে হবে। তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টি, এমসিকিউ। পরীক্ষায় আসতে পারে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্তগুলো লেখো। তাহলে শর্ত কয়টা লিখতে হবে, অবশ্যই দুইটা লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম এটা কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা বিষয় আমরা একটু বলে রাখি, এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কথা বললাম, এটার কি কোনো প্রয়োগ তুমি দেখেছো কখনো? প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করে দেখবে মরুভূমিতে কিন্তু কোনো পানি নেই। পানি আছে? আমি আশা করি তোমরা জানো মরুভূমিতে কিন্তু পানি খুঁজে পাওয়া যায় না। কোনো পথিক যদি মরুভূমিতে হাঁটতে থাকে এবং সে যদি তৃষ্ণার্ত হয়ে যায়, তাহলে তার কাছে পানিটা খুবই প্রয়োজনীয় হয়ে যাবে, বাট তার কাছে পানি নেই। তো প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবে, যেহেতু তার কাছে পানি নেই, সে কিন্তু যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে অনেক দূরে মনে হবে কি, যেহেতু এখানে রৌদ্রের তাপ পড়ে প্রখর, রৌদ্রের তাপের কারণে মনে হবে দূরে কোথাও পানি আছে, কিন্তু তখন যদি সে কাছে যায় গিয়ে দেখবে পানি নেই। এর কারণ কি? এর কারণটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। প্রিয় শিক্ষার্থী, মাঝে মাঝে দেখা যায় যে রাস্তার ক্ষেত্রে যেটা দেখা যায় যে গাড়ি চালিয়ে যাওয়া হচ্ছে, রৌদ্রের তাপের কারণে রাস্তায় এমন ভাবে তাপটা পড়েছে, এমন অ্যাঙ্গেলে পড়েছে, মনে হচ্ছে ওইখানে পানি আছে, কিন্তু এক্স্যাক্টলি ওইখানেও পানি নেই। এর আরেকটা কারণ কি? এর আরেকটা কারণ হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি আজকে আমি যে চিত্রটা আঁকিয়েছি এখানে কিন্তু তিনটা পার্ট, আপতন কোণের পার্ট, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের পার্ট, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে একটু বড় আপতন কোণের হিসাব। তার মানে আমি একসাথে তিনটা চিত্রকে কিন্তু এখানে শো করেছি এবং এইখান থেকেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করেছি। প্রিয় শিক্ষার্থী, যদি তোমাদের আসে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলতে কি বুঝো, 2 মার্ক যদি হয় তাহলে চেষ্টা করবে চিত্র সহকারে ব্যাখ্যা করার জন্য, এতে নাম্বারটা পূর্ণ পাওয়ার প্রবাবিলিটি বেশি। আর চিত্র না দিলে সেক্ষেত্রে একটু চিন্তা থেকে যায় যে নাম্বার 2 হবে না 1 হবে। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা আজকে আমার ক্লাসটা বুঝেছো এবং বারবার এটা ক্লাসটা দেখবে, তোমার বইয়ের পড়াগুলো বারবার পড়বে। আর এখন যে সময়টা তুমি বাসায় অবস্থান করছো, অবশ্যই বাসায় এই সময়টাকে কাজে লাগাও, পড়াশোনা করো বেশি করে, কারণ মনে রাখবে তোমাদেরই কিন্তু পরীক্ষা সবার আগে অক্টোবরে, বাট আমরা কিন্তু ক্লাস পাচ্ছি না। সো তোমরা একটু বাসায় বেশি করে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, ভালো রেজাল্ট করো, নিজেদের ভবিষ্যৎকে উজ্জ্বল করো, আমাদের প্রতিষ্ঠানের মুখটাকে তোমরা উজ্জ্বল করো, কারণ তোমরাই আমাদের প্রতিষ্ঠানের মুখটাকে কি করতে পারবে, উজ্জ্বল করতে পারবে। সো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।